আচ্ছা, আজকে আমরা পরের যে সমস্যাগুলো নাম্বার 8 নাম্বার অঙ্ক থেকে আমরা শুরু করি। 8 নাম্বার অঙ্কে কি বলা আছে দেখো, নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে একটা গোলক রয়েছে, এই গোলকটার ব্যাস বলা আছে কত? 14। ব্যাস ইকুয়াল টু 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 7 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে 3.5 সেন্টিমিটার যে ছোট ছোট গোলক আমরা বানাবো, তাহলে লিখো যে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের ছোট গোলকটির আয়তন ইকুয়াল টু কত? 4/3 পাই 3.5 তার হোল কিউব, এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন বড় গোলকের আয়তনটা আমরা বার করে রাখি। বড় যে গোলকটা আমরা গলিয়ে নেব, বড় গোলকটির আয়তন ইকুয়াল টু একই ফর্মুলা, 4/3 পাই, এখানে কি হবে 7 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। এখানে আমাদের প্রবলেম নেই, কেন না দুটো গোলকেরই ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া রয়েছে দুটোই সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি বুঝি না, এই বড় গোলকটিকে গলিয়ে যখন ছোট গোলক বানাবো তখন সোজা হিসেব কি না, বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে মোট কখানা গোলক পাওয়া যাবে সেটাই আমরা বার করতে পারবো, তাই তো? বড় গোলকের মোট আয়তন আমরা করে রেখেছি, বড় গোলকের আয়তন, আর এক একটা ছোট গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 3.5 তার হোল কিউব, এই যেটা দেখাচ্ছি। তাহলে অতএব একেবারেই আমরা তাহলে কি সলভ করব না, মোট গোলক পাওয়া যাবে, কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে অতএব মোট গোলকের সংখ্যা, এটাও লিখতে পারি গোলকের সংখ্যা ইকুয়াল টু, ডিভাইড করব আমরা, বড় গোলকের আয়তন কত আছে 4/3 পাই ইন্টু 7 এর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই 3.5 তার হোল কিউব। বোঝা গেছে? এখানে তাহলে সংখ্যা হচ্ছে বলে আর একক থাকলো না, আমরা 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল করলাম, ক্যালকুলেশন করব 7 ইন্টু 7 ইন্টু 7 নিচে 3.5, তাহলে একবার লেখা যাক 3.5 ইন্টু 3.5। এবার এটা আমরা কাটাকুটি করার জন্য রেডি করি, নিচে 35 ইন্টু 35 করলাম, আর উপরে 10 ইন্টু 10 ইন্টু 10, যেহেতু নিচে 10 দিয়ে গুণ করা হলো, বেশ। তাহলে এটা 5 5 5, প্রত্যেকটাই কেটে যাচ্ছে, 5 2 10, 5 2 10, 5 2 10, তাহলে উত্তর বেরোলো কত? 8টি। বোঝা গেছে? বেশ, নেক্সট 9 দেখো বলা রয়েছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তাহলে
কিছুটা জাস্ট অপোজিট আমরা বলবো এই কারণেই যে তিনটে নিরেট গোলককে গলিয়ে একটা বড় গোলক বানানো হচ্ছে। অর্থাৎ আমরা এখানে কি মিন করব না, তিনটে গোলকের যা আয়তন, ধরো এই ধরো এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার আর এটা 5 সেন্টিমিটার। এই তিনটে গোলককে গলিয়ে আমরা টোটাল একটা বড় গোলক বানাতে চাইছি। এবং সেই বড় গোলকের দেওয়া আছে কি না, নিরেট গোলক তৈরি করা হলো, সেই বড় গোলকটির ব্যাসার্ধ কত। তাহলে এই তিনটে গোলককে গলিয়ে একটা বড় গোলক বানানো হচ্ছে, ধরে নাও সেটার ব্যাসার্ধ কত আমরা বার করতে চাইছি। তাহলে এই বড় গোলকের ব্যাসার্ধটাই আমাদের এখানে কোশ্চেন মার্ক, বোঝা গেছে। তাহলে আমরা তিনটি ছোট গোলকের একেবারেই লিখব তিনটি ছোট গোলকের মোট আয়তন। যেহেতু আয়তনের প্রশ্ন, আয়তন টোটাল করে সেই আয়তনের সাথে আমার যেটা তৈরি হবে সেই বড় গোলকটার আমরা কি করতে চাইছি, যেটা বড় গোলকটা তৈরি হবে সেই বড় গোলকটা আমরা তৈরি করতে চাইছি। তাহলে তিনটি ছোট গোলকের আয়তন ইকুয়াল টু, একবারেই আমরা দেখো এইভাবেও লিখতে পারি, নাহলে ভেঙে লিখতে পারো 4/3 তিনটিরই দেখো ব্যাসার্ধ দেওয়াই রয়েছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধই দেওয়া রয়েছে। তাহলে একেবারে ডাইরেক্ট অ্যাপ্লাই করব 4/3 আর কিউব, অর্থাৎ 3 কিউব প্লাস 4/3 ইন্টু 4 কিউব প্লাস 4/3 ইন্টু 5 কিউব, এত ঘন সেন্টিমিটার, বোঝা গেছে। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন জাস্ট এইটুকু আমরা করে ছেড়ে দিই, 4/3 কমন রেখে নিলাম। তাহলে 3 কিউব 4 কিউব একটু ভেঙেও নেওয়া যেতে পারে, 3 কিউব অর্থে 3 3 9 3 9 27, এটা হলো 4 4 16 4 16 64, আর এটা হলো কত 125, এত ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 4/3 এই তিনটে টোটাল করলে কত আসছে, 5 4 9 9 7 16 6 1 1 2 1 3 6 3 9 10 11 1 1 216 ঘন সেন্টিমিটার। এরপর তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ কত হবে, এটাই প্রশ্ন। বড় গোলকটি তৈরি করা হলো, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কি ধরে নিয়েছি না আর ধরে নিয়েছি। তাহলে এখন আমাদের শর্তানুযায়ী এবারে আমরা ডাইরেক্ট লিখব, বড় গোলকটার আমরা ব্যাসার্ধ যদি আর এখন ধরে নিই, তাহলে বড় গোলকটার আয়তন কত হবে সেই সূত্রে না, 4/3 ইন্টু আর কিউব। তাহলে 4/3 আর কিউব ইকুয়াল টু এই তিনটে গোলকের যে টোটাল আমরা সমষ্টি করে রেখেছি এই আয়তনটা। তাহলে আমরা অ্যাপ্লাই করব শর্তানুযায়ী ইকুয়াল টু 4/3 ইন্টু 216, বোঝা গেছে। তাহলে এই যে 4/3 আর কিউব, এই আসল জায়গাটা বুঝে নিতে হবে যে বড় গোলকের আয়তন যেটা হচ্ছে সেটা মানেই আমার তিনটে গোলকের যে সমষ্টিটা করেছি এইটা। তাহলে এবার সলভ করো, 4/3 বাদ দিয়ে দিলাম, তাহলে আর কিউব ইকুয়াল টু 216, অর্থাৎ 216 তোমরা জানো, বুঝতে পারছো যে 6 কিউব, 6 6 36 ইন্টু 6 ইকুয়াল টু 216। তাহলে দেওয়ার পর আর ইকুয়াল টু 6 বেরিয়ে গেল। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে দেখো, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে 35 টাকা প্রতি বর্গমিটার, 35 টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে কোশ্চেন নাম্বার 10,
দেখো অর্ধগোলাকৃতি, অর্ধগোলাকৃতি বলতে গম্বুজটা বলতে আমরা কীরকম মিন করব, জাস্ট একটা হাফ সার্কেল যেরকম আমরা বলি, এই হাফ সার্কেল গম্বুজটির কি দেওয়া আছে না, ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। এই যে ব্যাস আমরা যদি নাম দিই এবি, এবিটা যদি ব্যাস হয়ে থাকে 42 ডেসিমিটার দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হবে 42/2 অর্থাৎ 21 ডেসিমিটার। এখন গম্বুজটির উপরিতল রং করা হচ্ছে। উপরিতল রং করার অর্থ আমাদের কি দরকার, সারফেস মানে তার পার্শ্বতল বা হাফ যে গম্বুজটা অর্ধগোলক তার পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন পার্শ্বতল বার করব, তার আগে দেখো খরচটা যেটা বলা আছে, যে খরচটা হিসেব করে দিতে হবে। 35 টাকা হিসেবে কত খরচ হবে, তাহলে প্রতি বর্গমিটারে হিসেব দেওয়া রয়েছে বলে আমরা প্রথমেই 21 ডেসিমিটারকে কী করব 2.5 মিটার। তাহলে অতএব অর্ধগোলাকৃতি গম্বুজটির পার্শ্বতলের ক্ষেত্রফল। গম্বুজের নিচের ভূমি অংশটা কি থাকবে, ভূমির সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ পার্শ্বতলটুকু বার করলেই হয়ে যায়। পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে সূত্র, 4πr² যদি সমগ্র গোলক হয় এক্ষেত্রে হবে 2π, তাহলে 2 × π × r² বলতে 2.1 স্কোয়ার এত বর্গ মিটার। এরপর একেবারে আমরা হিসেবটাই চলে আসি যে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে। অতএব প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট খরচ পড়বে, মোট খরচ পড়বে ইকুয়াল টু 2 × π এর মান বসিয়ে নাও, 22/7 টাকেও ভেঙে দিই, 2.1 × 2.1 × 35। আচ্ছা, নেক্সট লাইন আমরা পয়েন্টটা উঠিয়েই নিই, 10 × 35। এখানে হিসেবটা কি বেরোচ্ছে, মোট খরচ পড়বে, তাহলে আমরা কি লিখবো এখানে, টাকা। আচ্ছা, এখানে হিসেবে দেখি 10 2 5 হচ্ছে, ভাগ মিলবে না, তাহলে ক্যালকুলেশনটা করে নিতে হবে। 321 × 21 × 22 / 10, অর্থাৎ এখানে হচ্ছে কত, 21 × 21 441 × 22। এই ক্যালকুলেশনটা করে নাও, 1 2 40 2 এটা হচ্ছে 88 882। এখানে অর্থাৎ 970.20 টাকা। 10 দিয়ে ভাগ হলো 970.20 টাকা, এটাই মোট খরচ পড়বে। নেক্সট কি বলা আছে, একটি ধাতুর তৈরি ফাঁপা গোলকের, একটি ধাতুর তৈরি পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। বেশ, তাহলে
কোশ্চেন নাম্বার 11, ধাতুর পাত তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাস দেওয়া আছে, হ্যাঁ, একটা 21 সেন্টিমিটার, একটা 17.5 সেন্টিমিটার। ধরে নাও একটা 21 সেন্টিমিটার, আর একটা 17.5 সেন্টিমিটার। তাহলে অতএব একেবারেই আমরা কি লিখব না, গোলক দুটির ব্যাসার্ধ, গোলক দুটির ব্যাসার্ধ ইকুয়াল টু 21/2, 17.5/2 এত সেন্টিমিটার। তাদের প্রশ্নটাই কি চেয়েছে, তাদের কতটা ধাতুর পাত লেগেছে তৈরি করতে, তা বলতে গোলকের এই সারফেসটা, যে সারফেসটা আমরা দেখাচ্ছি ছবিতে, এই সারফেসটা বলতে এর চারপাশের যে সারফেসটার ক্ষেত্রফল কত, 4πr², এটাও হচ্ছে কত, 4πr²। তার মানে দুটোরই 4πr² বার করে তার অনুপাতটা আমরা বসাবো। তাহলে ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই, 4π ইন্টু এই r² বলতে এটা, দ্বিতীয়টারও 4π ইন্টু r² বলতে এই r², আর বলতে প্রথমটার মিন করব এটা, দ্বিতীয়টার মিন করব এটা। বেশ, তাহলে একেবারে উত্তরের এতে চলে যাই, যে গোলক দুটি তৈরি করতে, অতএব গোলক দুটি তৈরি করতে ধাতুর পাত লেগেছে ইকুয়াল টু 4πr² ইজ টু 4πr²। অনুপাত হয়ে গেল, অতএব একক আর দেওয়ার কিছু আমার দরকার হচ্ছে না। এটা সলভ করি, 4π দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 21/2, 21 টু 21, 2 ইন্টু 2 অনুপাত, এখানে 17.5, সরি 17.5, 2 ইন্টু 2। নেক্সট 2 ইন্টু 2গুলো বাদ গেল, তাহলে অনুপাতের আকারে আমরা যদি সলভ করি, 21/21 ডিভাইডেড বাই 17.5 ইন্টু 17.5। পরের লাইন তোমরা পয়েন্টগুলো তুলে দাও। তাহলে আমরা কি করলাম, 10 ইন্টু 10 সলভ করি, 21। আচ্ছা, এটা হচ্ছে 7 দুগুণে 14, 15 16 17, এটা 3 7 21, এটা হচ্ছে 7 2 14, 35 5 25 হয়, এটাও হচ্ছে তাই 25, এটা 5 2 10, 5 5 25, 5 2 10, 5 5 25, তাহলে হলো কত, 3 3 9, 2 দুগুণে 4, 9 4 হলো 36, 25, অর্থাৎ 36:25। নেক্সট হচ্ছে পরের অঙ্ক 12। দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হবে, অর্থাৎ এই ধরো আমার যদি এই গোলকটা হচ্ছে প্রথম যে বড় গোলকটা, সেই গোলক থেকে মাঝখান থেকে
এই আকারের ধরো একটা গোলক কেটে নেওয়া হচ্ছে। তাহলে সেই কেটে নেওয়া যে অংশটা বেরিয়ে যাচ্ছে ওটাও কিন্তু ঠিক গোলকের আকৃতিতেই, এটাও ঠিক এই যে কেটে বার করে নিচ্ছি এই অংশটা, এটা কি হচ্ছে, এটা গোলকের আকৃতিতেই কিন্তু আমি তৈরি করে এটাকে বার করে নিচ্ছি, সেপারেট করে নিচ্ছি। তাহলে এখানে তোমার প্রশ্নে রয়েছে কি, যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলা আছে আগের গোলকের ঠিক অর্ধেক। মানে তোমার যে অংশটা পড়ে থাকলো নতুন গোলকের, যে অংশটা তোমার পড়ে থাকলো বলতে এই জায়গাটা, এই যে নতুন গোলকের বক্রতল যেটা পড়ে থাকছে সেটা ঠিক বলা আছে যে আগের গোলকের ঠিক অর্ধেক হয়ে যাচ্ছে। নতুন গোলক বলতে এই অংশটা, এই যে নতুন গোলকটা, এই যেটা কেটে নিলাম, এই নতুন গোলকটার ক্ষেত্রফল আগের যে গোলকটা সেই আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে আমরা কি ধরব না, প্রথমেই আমরা যে প্রাথমিক গোলকটা তার আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, আর যে অংশটা কেটে নিচ্ছি তার ব্যাসার্ধ ধরছি স্মল আর। বোঝা গেছে? এরপর দেখো, তাহলে মনে করি বড় গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু ক্যাপিটাল আর। একক কিছু দেওয়া হয়েছে না, পুরোপুরি কোনো এককের উল্লেখ নেই, আর একক লিখতেই পারি। এবং কেটে নেওয়া গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু স্মল আর একক। ঠিক আছে? এখন প্রথমেই যে রিলেশনটা আমাদের দেওয়া আছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, অর্থাৎ নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, বক্রতলের কি ফর্মুলা না 4πr², তাহলে এখানে আমার 4π ইন্টু স্মল আর তার বর্গ, 4πr² বর্গ একক, এবং বড় গোলকটির ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে না 4π ক্যাপিটাল R²। তাহলে শর্তানুযায়ী প্রশ্নে যেটা তোমার বলা আছে, শর্তানুযায়ী 4π স্মল r² ইকুয়াল টু 4π হাফ ইন্টু 4π ক্যাপিটাল R², তাই তো? অর্থাৎ কি বুঝলাম আমরা, না ছোট যে গোলকটা কেটে নেওয়া হয়েছে, যেটা কেটে নেওয়া হয়েছে সেটার যা বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে বড় গোলকের যা ক্ষেত্রফল ছিল পার্শ্বতল বা বক্রতলের তার অর্ধেক, হাফ ইন্টু 4πr²। এবার এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, আচ্ছা 4π আমি বাদ করলাম, তাহলে r² ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কি মিন করব না r² আমাদের দরকার ক্যাপিটাল আর ইকুয়াল টু, আচ্ছা 2r² ইকুয়াল টু r² করে নিলাম, আমরা ক্যাপিটাল আর এর মানটা বার করে রাখি, ইকুয়াল টু কত হবে √2 ইন্টু আর, 2r² ইকুয়াল টু ক্যাপিটাল r², তাহলে r ইকুয়াল টু √2 ইন্টু আর। এরপর দেখো আমাদের যেটা চাইছে প্রশ্ন, আর এবার দেখে নেওয়া যাক যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন বলতে আমরা কি মিন করছি, অবশিষ্ট গোলকের আয়তন যেটা আমরা এখানে তোমাদের দেখালাম যে এই যে অবশিষ্ট গোলকটা এই অংশটার আয়তন, তার মানে আমরা এখানে বড় গোলকের যে ক্যাপিটাল আর ধরে টোটাল আয়তন থাকবে কত 4/3πr³ ক্যাপিটাল R³, তার থেকে আমরা এই ছোট কেটে নেওয়া অংশটার আয়তনটা মাইনাস করে দেবো, সোজা কথা 4/3πr³ মাইনাস 4/3πr³, এইটাই হলো এই বাকি এই অংশগুলোর আয়তন। তাহলে সেটা লেখা যায় যে এখন অবশিষ্ট গোলকের আয়তন
অবশিষ্ট গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব ঘন একক লিখতে পারো। অর্থাৎ এবার আমরা দেখো অনুপাতটা কার সাথে হবে না, অনুপাতটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন বলতে তো এটা, কেটে নেওয়া অংশের আয়তন কোনটা হবে? কেটে নেওয়া অংশের আয়তন বলতে 4/3 পাই আর কিউব এই অংশটা, তাহলে সেটা স্মল আরে থাকবে। অনুপাত যখন করব একই করে নিতে হবে। তাহলে এই আর এর মানটা আমরা কি করব? চেঞ্জ করে দিই। তাহলে এখানে এই আর এর মানটা ক্যাপিটাল আরটাকে আমরা চেঞ্জ করে দিই 4/3 পাই। আচ্ছা 4/3 পাইটা কমন নিয়ে নেওয়া যাক। তাহলে হলো কত? আর কিউব মাইনাস আর কিউব ঘন একক ইকুয়াল টু 4/3 পাই। এটা হচ্ছে কত? আর বলতে আর এর মান আমরা কত করে রেখেছি না √2 ইন্টু আর, √2 ইন্টু আর তার কিউব মাইনাস আর কিউব ঘন একক ইকুয়াল টু 4/3 পাই। এবারে দেখো আর কিউব এখান থেকে আমরা আর কিউবটাও কমন করে নিতে পারি। তাহলে ব্র্যাকেটে থাকছে অ্যাকচুয়ালি √2 কিউব বলতে কত? 2√2 মাইনাস এখানে 1 এত ঘন একক 2√2 মাইনাস 1। তাহলে এবার আর কিছুই না, এবারে আমরা শুধু জাস্ট উত্তরের লাইনটা ধরে লিখি যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত ইকুয়াল টু কেটে নেওয়া অংশের আয়তন আমরা কত বলে রেখেছি? 4/3 ইন্টু স্মল আর এর কিউব ইজ টু এখানে কত বেরোলো? 4/3 পাই আর কিউব ক্যালকুলেশন করে আমাদের যেটা বেরিয়েছে 2√2 মাইনাস 1 গেল। বাস এবারে রেশিও এখানে 4/3 পাই আর কিউব দুটোর ক্ষেত্রে আমরা যদি বাদ দিয়ে দিই 2√2 মাইনাস 1, এটাই অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট হচ্ছে একটি ধাতব গোলকের উপরিতল নেক্সট হচ্ছে 13 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলের 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে ছবিটা কেমন হবে? 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের অক্ষটি, এইটা ধরো ভূগোলকটি, এই দুটো হোল করে নেওয়া হয়েছে। এইখানে খানিকটা অংশ তোমার গোলকের ওপর থেকে কেটে নিচ্ছ, এখানেও কিছুটা অংশ কেটে নিচ্ছ, ও এখানেও জাস্ট গোলকের ওপরে একটা ছিদ্র, এখানেও একটা গোলকের ওপরে ছিদ্র বানানো হচ্ছে। এটা হচ্ছে তার অক্ষটা। তাহলে এই যে সারফেসটা, এই যে তার পৃষ্ঠতলটা, সেই পৃষ্ঠতলে মাঝখানে যে গোলাকার অংশগুলো কেটে নিচ্ছি, সেই গোলাকার অংশটা বাদ চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে? জাস্ট এইভাবে যখন কেটে নেব, সেটা পাতটার আকৃতি কী টাইপের হবে? একটা বৃত্তাকার পাত টাইপের কেটে নেওয়া হচ্ছে এখানেও, এবং এখানেও একটা বৃত্তাকার পাত টাইপের কেটে নেওয়া হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমাদের হিসেবের মধ্যে আসছে কি না 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলক। তাহলে প্রথমেই আমরা হিসেব করে নেব
প্রথমেই আমরা হিসেব করে নেব যে ভূগোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু 14 সেন্টিমিটার, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল বলতে সমগ্র পৃষ্ঠতলের যা ক্ষেত্রফল হবে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই ইন্টু আর স্কোয়ার। 4 পাই ইন্টু আর স্কোয়ার বলতে 14 বর্গ, এত বর্গ সেন্টিমিটার। বেশ, এবারে দেখো যে এটা করা হয়েছে, এখানে যে ফুটোটা এবং এখানে যে ফুটো কিছুটা করে অংশ গোলাকার কেটে নেওয়া হয়েছে, সেই গোলাকার অংশগুলোর ব্যাসার্ধ দেওয়া আছে কত? 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে যে ছিদ্রগুলো এখানে লিখতে হবে যে বৃত্তাকার, এখন বৃত্তাকার ছিদ্র দুটির ব্যাসার্ধ ইকুয়াল টু 0.7 সেন্টিমিটার। তাহলে অর্থাৎ ক্ষেত্রফল সমান, এখানে এটা আমরা কি মিন করব, যে পাতটা উপর তল থেকে নেওয়া হচ্ছে, যে পাতটা নেওয়া হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে বৃত্তাকার। তাহলে বৃত্তাকার পাতের ক্ষেত্রফল বলতে এখানে কিন্তু এটা একটা সমতলিক বৃত্তাকার পাত বলতে আমাকে ধরে নিতে হবে। একটা জিনিস ভেবে লক্ষ্য করো যে একটা গোলক যদি হয়ে থাকে, তার ওপর থেকে তুমি যদি একটা বৃত্তাকার আকৃতিতে একটা পাত এরকমভাবে কেটে নাও, তাহলে সেটা কি, একটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে অর্থাৎ ক্ষেত্রফল বলতে আমরা মিন করব দুটো পাত, তাই জন্য আমাদের এখানে হবে কত, 2 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু 0.7 তার বর্গ, এত বর্গ সেন্টিমিটার হচ্ছে। তাহলে প্রশ্ন কি না, ভূগোলকটির গোলাকার অংশের ধাতব ক্ষেত্র, ওই এটা বাদ গেল, ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করো। বেশ, তাহলে অতএব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে কী হবে, আগে কোনটা ছিল, আগে কী ছিল, টোটাল ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার। তাহলে যেটা ছিল সেটা লিখি, 4 পাই ইন্টু 4 পাই ইন্টু 14 মাইনাস 2 ইন্টু পাই ইন্টু এটার বর্গ, এত বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করে নেওয়া যাক। এটা দেখো 2 পাই কমন করে নিই, 2 পাই কমন করি, তাহলে ব্র্যাকেটের ভেতরে এখানে 2 থাকলো, 14 স্কোয়ার বলতে কত, 196 মাইনাস এখানে 0.7 বর্গ বলতে 0.49 বর্গ সেন্টিমিটার। এবারে এটা একটু হিসেবটা করে নাও, 2 ইন্টু 22/7, আর এই গুণটা করলে তোমার আসছে কত, আচ্ছা এখানে 196 392, এখানে 196, এটা হবে 392.00, সেখান থেকে 0.49 হিসেবে বাদ দিয়ে দাও। দেখো এটা আসছে 391.51, ঠিক আছে। আচ্ছা, এরপর এটাকে তাহলে ইন্টু করে নেওয়া যাক,
ইন্টু 391.51, তাহলে আমি 0.51টাকেও পয়েন্টটা তুলে দিলাম, তাহলে নিচে দিলাম কত 100। এবার এটা কাটাকুটি করে নাও। এটা হচ্ছে কত 5593, দেখো এটা কাটাকুটি গেলে হচ্ছে 5593, তাহলে এখানে হচ্ছে 44 ইন্টু 5593 ডিভাইডেড বাই 100। এই গুণটা করে দেখো, এটা অ্যান্সার বেরোচ্ছে 2460.92, এত বর্গ সেন্টিমিটার।